ওকে, রেকর্ডিং স্টার্ট। বাস্তু ও পরিবার, তাই তো? বেশ। স্ক্রিনটা শেয়ার করছি। প্রেজেন্ট হয়ে গেলে আমাকে একজন কনফার্ম করবেন যে স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলে এসেছে স্যার। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। বেশ। তো বাস্তু ও পরিবার, এই হচ্ছে আজকের টপিক আমাদের। পরিবারের ওপর বাস্তু কিভাবে এফেক্ট ফেলে। ছোটখাটো বিষয় বা অন্যান্য চ্যাপ্টারে আমরা তো মোটামুটি পড়েই নিয়েছি যে কোন দিকটা বিশেষ করে ইফেক্টিভ হয়, ফ্যামিলির জন্য ক্ষতিকারক হতে পারে। ঠিক সেগুলোই এখানেও আমরা পড়বো আবার, কিন্তু একটু অন্য পদ্ধতিতে পড়বো। এটাই হচ্ছে বিষয়। ওকে, স্ক্রিন ক্লিয়ার, চক্র দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। বেশ। দেখুন, পরিবার, পরিবারের কথা যখনই আসবে তখন এক কথায় আমরা এতদিন পর্যন্ত জানতাম সম্পর্কের জন্য দায়ী হচ্ছে সাউথ ওয়েস্ট। কিন্তু সম্পর্কের জন্য সাউথ ওয়েস্ট দায়ী হলেও সম্পূর্ণ পরিবারকে কিন্তু সাউথ ওয়েস্ট একা কন্ট্রোল করে না। আজকের ক্লাসটা চেষ্টা করবেন যতটা সম্ভব যার যার পক্ষে একটু নোট রাখার, নোট করবেন। প্রধানত পরিবারকে কন্ট্রোল করে কে? পরিবারকে কন্ট্রোল করে কিন্তু ঈশান কোণ। ঈশান কোণ যার যত বেশি স্ট্রং, যার যত বেশি মজবুত হবে, সুন্দর হবে, তার পরিবার হবে তত বৃহৎ। সুখী হবে এমনটা বলবো না, তত বৃহৎ, তত বড় হবে। এবার বড় পরিবার সম্পর্ক ভালো থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে সাউথ ওয়েস্ট। কিন্তু এখানেও কিছু টুইস্ট আছে, সাউথ ওয়েস্ট একা এখানে কিন্তু কোনো কাজ করে না। সাউথ ওয়েস্ট দায়ী, রিলেশনশিপের জন্য সাউথ ওয়েস্ট দায়ী, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো প্রকার সম্পর্কের জন্যই কি? সাউথ ওয়েস্ট রিলেশনকে দেখে, সমস্ত প্রকার রিলেশনকেই কম বেশি দেখে, কিন্তু সাউথ ওয়েস্ট স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককেই কিন্তু দেখে। মানে ওটাতে হচ্ছে ও স্পেশালিস্ট। ডাক্তাররা মোটামুটি শরীর পার্ট সম্পর্কে সব কিছুই জানে, বেসিক নলেজটা প্রত্যেকটা বিষয়ের উপরই রাখতে হয় প্রত্যেক ডাক্তারকেই, সে যাই নিয়েই পড়াশোনা করুক না কেন, কিন্তু তার একটা স্পেশাল সাবজেক্ট হয়। ঠিক তেমনি হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার যে রিলেশনটা হয় সেখানকার স্পেশালিস্ট। সেইটা ক্ষতি করার সঙ্গে সঙ্গে যেহেতু আরও সম্পর্কের নলেজ ওর কাছে ভালো রকমই আছে, তাই আরও সম্পর্ককে ডিস্টার্ব করে, ভাঙার চেষ্টা করে, বিশেষ করে ওই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে। কেমন? এবার একটা পরিবার যে গঠন হচ্ছে, পরিবারটা সুবৃহৎ হচ্ছে, পরিবারটা বাড়ছে, তার বিস্তার হচ্ছে, এটা কে করবে? না, এটা কিন্তু ঈশান কোণ করবে। ঈশান কোণ ছাড়া পরিবার সৃষ্টি হবে না। কেন হবে না? কারণ ঈশান কোণ বংশ বৃদ্ধির কারণ। ঈশান কোণ যদি মজবুত না হয় বংশ বৃদ্ধি হবে না, আর বংশ বৃদ্ধি যদি না হয় পরিবার বৃহৎ হবে না। তাই ঈশান হচ্ছে বংশ বৃদ্ধির কারক। ঈশান না হলে পরিবার বৃদ্ধি হবে না। সাউথ ওয়েস্ট স্ট্রং না থাকলে পরিবারের মধ্যে সম্পর্ক ঠিকঠাক বজায় থাকবে না। এইবার এই দুটো হচ্ছে প্রধান দিক পরিবারের জন্য। এইবার যদি আমি মেইন পয়েন্টে আসি যে এই সম্পূর্ণ পরিবারটা একত্রিত থাকবে কি থাকবে না, এটা যেরকম সাউথ ওয়েস্ট দেখছে, কিন্তু একটা বাড়িতে ধরুন 5 জন ফ্যামিলি বাস করে। ফ্যামিলি মানে
পরিবার, একটাই পরিবার, 5 জন মেম্বার বাস করে, ঠিক আছে? তো এবার এরা কিন্তু পুরোপুরি বাস্তু দ্বারাই কন্ট্রোল হয়, এটা আমরা জানি, এরা পুরোপুরি বাস্তু দ্বারা কন্ট্রোল হয়, কিন্তু প্রবলেম হচ্ছে বাস্তুর ক্ষেত্রে সমস্যাটা অনেক সময় ভ্যারি করে। যেমন নর্থ ইস্ট বা এনএনডিতে টয়লেট আছে কিংবা কিচেন জাতীয় কিছু আছে, তাহলে শরীর খারাপটা প্রত্যেকের মধ্যেই থাকার কথা, কিন্তু এখানে জিনিসটা ভ্যারি করে, কোনো সদস্যের বেশি, কোনো সদস্যের কম, বা কারণ একদমই নেই। এটা কেন হলো? আবার দেখা যাচ্ছে যে সাউথ ইস্ট অগ্নিকোণটা খুব দারুণ স্ট্রং আছে। অগ্নিকোণটা স্ট্রং থাকার জন্য ফিনান্সিয়াল কন্ডিশন বাড়ির প্রত্যেক সদস্যেরই মোটামুটি ঠিকঠাক থাকার কথা, কম বেশি একটু এদিক ওদিক হতেই পারে, বাকি তো ঠিকঠাক থাকার কথা। সেখানেও দেখা যাচ্ছে কেস স্টাডিতে যে কোনো এক ভাই বা একাধিক ভাই বা একাধিক মেম্বার খুব ভালো অবস্থায় রয়েছে, সুন্দর অবস্থায় রয়েছে আর্থিক দিক থেকে, কিন্তু একজন বা দুজন এমন রয়েছে একদম বেকার, আর্থিক অবস্থা খুবই খারাপ, ইনকাম করতে পারে না, কাজের এনার্জি থাকে না তার, বডিতে লিথার্জির কাজ করে। ওই বাড়িতেই কিন্তু যারা অগ্নি স্ট্রং আছে। এটাই বা কেন? এই যে বাস্তু দোষ বলুন বা শুভ বলুন, এর কারণে ভ্যারি করে। রিসেন্টলি আমরা গিয়েছিলাম তারকেশ্বর ছাড়িয়ে একটি ভিজিটে। ওখানে কি এমন একটা জিনিস দেখলাম, অবাক হয়ে গেলাম। কিরকম না, বেডরুম ছেলেটার ওয়েস্ট এবং ডব্লিউএসডব্লিউ দুটো জোন মিলিয়ে, ওই ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড, ওই রুমেই থাকে, মানে নেশায় সবসময় চুর হয়ে থাকে, কারোর কোনো কথা শোনে না, মাঝে মধ্যেই এমনই মাথা গরম করে, পরিবারে ভীষণ রকম অশান্তি ওকে নিয়ে। এখন কথা হচ্ছে ডব্লিউএসডব্লিউ আর ওয়েস্টের যে জোনটা, এইখানে তো বেডরুম সব থেকে ভালো, পুরো বাড়ির মধ্যে আরও যে সমস্ত জোন আছে সমস্ত জোনের থেকে এই জায়গা সব থেকে বেটার হয়, কিন্তু এই জায়গাতেই প্রবলেম। সেই ছেলেটি এখানেই কিন্তু ব্যতিক্রম ফল দেখাচ্ছে, কেন, কারণটা কি? আমি এই প্রশ্নগুলো আপনাদের দিকে ছুড়ে দিচ্ছি, যদি কারোর মাথায় আসে উত্তর দেবেন। তারপর ওই বাড়িতেই দেখলাম অগ্নিকোণ সাউথ ইস্টে মেন এন্ট্রান্স রয়েছে, তা সত্ত্বেও ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ এমনটা নয়, ভালোই ইনকাম আসে, ঠিকঠাক অ্যাভারেজ বলা চলে, প্রবলেম কিছু নেই। এখানে অবাক করার মতন কাণ্ড। এখন প্রশ্ন হচ্ছে কারণটা কি? মেন এন্ট্রেন্সটা কোন দিকে স্যার? সাউথ ইস্টে, মেন এন্ট্রান্স, কারণটা কি? আমি দেখাই আপনাদের বাড়ির ড্রয়িংটা, দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, আজকে ক্লাসে একজন পুষ্পা রানী আচারিয়া, চিনলাম না ঠিক। পুষ্পা রানী আচারিয়া, আপনাকে ঠিক চিনতে পারছি না। স্যার আমি সুমন। হ্যাঁ, সুমন। আচ্ছা সুমন, বেশ বেশ ঠিক আছে। এই ড্রয়িংটা একটু ভালো করে খেয়াল করুন, দেখুন প্রবলেমটা কোথায় এখানে। এক তো মেন এন্ট্রান্স যেখানে রয়েছে সেখানে অগ্নিকোণ পড়ছে, দ্বিতীয়ত ধনী ব্যক্তিদের ওয়েস্টে কিচেন থাকে, এটা একটা পজিটিভ পয়েন্ট, পারফেক্ট, ঠিক আছে, প্রবলেম নেই। এই যে বেডরুমটা দেখতে পাচ্ছি না, ডব্লিউএসডব্লিউর মধ্যে পড়ছে, সাউথ ওয়েস্ট জাস্ট টাচ করছে, এই জায়গাতেই ভদ্রলোকের বেডরুম, আর এখানেই সে থাকে।
যদি সে ওপর ফ্লোরে থাকে, এইটা আমি নিচে গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি, এইটা হচ্ছে এই ব্যক্তির গ্রাউন্ড ফ্লোর। এদের কি সমস্যা হতে পারে আমাকে বলুন, এটাই আজকে আমাদের বাস্তু এবং পরিবার বিচার করতে শিখিয়ে দেবে এই ড্রয়িংটাই। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। এইটা ফার্স্ট ফ্লোর। ছেলেটা থাকে কি ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর, মানে এই গ্রাউন্ড ফ্লোর? ছেলেটা থাকে ফার্স্ট ফ্লোরে। স্যার কিছুর প্রতি অ্যাডিক্টেড হওয়ার একটা তো মানে কম্বিনেশন দেখাচ্ছে এখানে, কিন্তু সেটা যে ড্রাগই হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু একটা কিছুর প্রতি মানে অ্যাডিকশন ওনার থাকবে সবসময়। কেন থাকবে, কারণ কি? তার 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 কারণ যে সেকেন্ড ফার্স্ট ছবিটা দেখালেন যে গ্রাউন্ডে যে ওই এস ডাব্লিউ এবং ওয়েস্ট WSW তে যে ওনার বেডরুমটা আছে, তো ওইখানে তো ওটা তো অ্যাডিকশনের মানে মানে আকর্ষণের জায়গা, উনি ওই জায়গাটা মানে যেহেতু ওটা একটা রিলেশনশিপ স্কিল ডেভেলপমেন্ট এই সমস্ত জায়গাটা, তো সেই জায়গাটা যে কোনো একটা অ্যাডিকশন দেখাতে পারে, এবং সেটা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। আমরা ভালোটার দিকেই এগোবো সবসময়। তবে যেহেতু ওনার গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাচ্ছে SE তে, আবার মেন দরজা, সেখানে একটা খরচারও সম্ভাবনা আছে। তো খরচাটা আয় না এলে তো খরচা হবে না, হুম বা কিছু একটা তো থাকলে তবেই না খরচা হবে। হুম উম, আর একটা দেখলাম যিনি গ্রাউন্ড ফ্লোরে একটা ওনার ওই সাউথ ওয়েস্টের দিকে, মানে আপনার ওয়েস্টের ওই NW বা এন, ওইখানে মানে টয়লেট বা কিছু একটা আছে গ্রাউন্ড ফ্লোরে। এখন আমাকে এর এই বাড়ির ব্যক্তিদের প্রবলেম কি হতে পারে সেটা বলুন, তারপর বাকিটাতে আসছি আমি। এখানে কজন ফ্যামিলি আর একটু যদি বলেন তাহলে বেটার। হ্যাঁ, ফ্যামিলি আর কজন, মানে পরিবারে কজন সদস্য? আছে মোটামুটি 6, 7, 8 জন মতো আছে। যাকে দেখুন, ব্যাপারটা হচ্ছে এদের প্রথম, এই যে ভালো হচ্ছে খারাপও হচ্ছে, খারাপটা খুব অল্প, ভালোর ভাগটা বেশি। মূল কারণটা কি জানেন তো? মূল কারণটা হচ্ছে এরা বেসিক বাস্তু ফলো করেছে। কিরকম? না, এদের বাড়িতে গেলে বোঝা যাবে, ড্রয়িংটা এটা বোঝা যাবে না। এক তো এরা সাউথ ওয়েস্ট এই তিনটে সাইড এই পুরো উঁচু করেছে, মানে খুব ভালো রকম উঁচু করা। নর্থের সাইড একটু ডাউন, ইস্টের সাইড পুরো ক্লিয়ার, কিছু নেই। এই বেসিক বাস্তুটা ফলো করার জন্য ওরা কিন্তু বাস্তুর মধ্যে আর যাই দোষ করুক না কেন কখনো দমে যাবে না, কখনো দমবে না। এইটা হচ্ছে বাস্তুশাস্ত্রের ভিত। আমরা যখন বাড়ি তৈরি করি, বাড়ির ভিতটাকে বেশি করে মজবুত করার চেষ্টা করি। ওপরে যা হচ্ছে ভিতটাকে মজবুত করতে হবে, কারণ সেই ধারণ করবে। এটাও ঠিক তেমনি বাস্তুশাস্ত্রের প্রথম নিয়মই হচ্ছে ওয়েস্ট সাউথ এই দুটো দিককে উঁচু করা, নর্থ এবং ইস্ট এই দুটো সাইডকে ডাউন করা। এটা হচ্ছে ভিত বাস্তু ফাউন্ডেশন। এই জিনিসটা যার থাকবে, সে বাস্তুর মধ্যে যতই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দোষ করে ফেলুক না কেন, সে কখনো থেমে যাবে না। তার কিছু না কিছু থাকবেই, প্রসপারিটি তার একদম ডাউন হবে না। এখানে এরা এই নিয়মটা ফলো করেছে, যার জন্য বিশাল বড় প্রবলেম এদের হচ্ছে না। মেনলি প্রবলেম কি আছে? প্রবলেম আছে শারীরিক অসুস্থতা। বেশিরভাগ লোকের এটা কমন, নার্ভের প্রবলেম একটা কমন প্রত্যেকের রয়েছে। এমনকি ফার্স্ট ফ্লোরটা দেখলে বুঝতে পারবো যে ESE যে জায়গাটায় পড়ছে ফার্স্ট ফ্লোরে,
ইএসির যে জোনটা একদম লাস্টের বেডরুমটা, এই বেডরুমে ভদ্রলোক থাকে নিজে, মানে যে ইনকামার, যে আমাদের ডেকেছে, মোটামুটি কয়েকশো কোটি টাকার বিজনেস তো চলে, উনি একাই চালান, ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে, থাকে কোথায় না ইএসিতে। এর কারণে রাতে ঘুম ঠিকঠাক হয় না, অ্যাংজাইটি কাজ করে, মানসিক চিন্তা ভাবনা রয়েছে, ডিপ্রেশন আছে, এইটুকুই জাস্ট প্রবলেম আছে। ফিনান্সিয়ালি যথেষ্ট স্ট্রং, হেলথ প্রবলেমটাই ম্যাক্সিমাম লোকের বাড়িতে কমন দেখা গেল। এইবার আসি যে ভ্যারি কেন করলো। নর্মালি অ্যাডিক্টেড হওয়ার কথা কার? যে ইএসিতে রয়েছে তার হওয়ার কথা, কিন্তু হয়ে গেল ব্যতিক্রম, যে ভালো বেডরুমে আছে সে অ্যাডিক্টেড হয়ে গেল। কারণটা কি? এর প্রধান মূল কারণ হলো বাড়ির ব্রহ্মস্থান। বাড়ির ব্রহ্মস্থানই কিন্তু ফলকে আলাদা আলাদাভাবে এক একটা ব্যক্তির ওপর ইফেক্ট ফেলে। এইবার ব্রহ্মস্থান বুঝবো কি করে? ওটা আমাদের কম মনে হয়। ব্রহ্মস্থান ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে কি কাকে কিভাবে মারবে আমরা বুঝতে পারবো না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে দেখুন, বাস্তু দোষ থাকলে আহ, ফল কিন্তু সবাই যে সমানভাবে পাবে এমনটা নয়, তারতম্য হবে, কেউ বেশি কেউ কম। এটুকু পর্যন্তই আমাদের দোষ। ব্রহ্মস্থানে কে কতটা ফল পাবে, কে কতটা ভালো ফল পাবে, কে কতটা খারাপ ফল পাবে, এটা বলতে পারবো না। আর বলা কি অসম্ভব? অসম্ভব কিছুই না, এখানে ডিগ্রির খেলা রয়েছে। কিরকম ডিগ্রির খেলা? না, যে জোনটা যত বেশি ডিগ্রি পাবে, ধরুন একটা বেডরুম রয়েছে, একটা ঘর আর দেখতে পাচ্ছি আমি, সেই ঘরের মধ্যে যত বেশি ডিগ্রি যে জোনটা পাবে, সেই জোনের প্রভাব সেই ব্যক্তির ওপর সব থেকে বেশি পড়বে। যেমন ফার্স্ট ফ্লোরটাকে দেখতে গেলে ডব্লিউএসডব্লিউর ডিগ্রিটা কত? অল্প। আর সাউথ ওয়েস্টের ডিগ্রি কত? যথেষ্ট পরিমাণ। এসএসডব্লিউ কত? যথেষ্ট পরিমাণ, তাই না? তো এসএসডব্লিউ এবং সাউথ ওয়েস্ট এই দুটো ডিগ্রিকে যদি আমি চেক করি, মোটামুটি আমি বেশি পাবো সাউথ ওয়েস্টকে। সাউথ ওয়েস্ট কার জায়গা? রাহুর জায়গা। নর্মালি সাউথ ওয়েস্ট হচ্ছে অ্যাডিকশনের জায়গা। যদি সাউথ ওয়েস্ট প্রবলেমেটিক হয় বা জাতকের জন্মকুণ্ডলীর মধ্যে রাহুর অবস্থান খারাপ থাকে, তাহলে সে অ্যাডিক্টেড হবে। উপায় কি? ওকে ওই রুম থেকে বের করে দেয়া মাত্রই কিন্তু ওর অ্যাডিকশন ছেড়ে যাবে। ও আর ওই নেশাপানের দিকে যাবে না, তখন অন্য একটা লাইফ লিড করবে, অন্যভাবে বাঁচবে। ওর জন্য ওই ঘরটা নয়, ওকে ওই ঘরটা শ্যুট করবে না। যখনই রাহুর দশা একটা চলে, 18 বছরের দশা চলে, টাইম পিরিয়ড থাকে, ওই 18 বছরটা কেটে যাবে, টাইম পিরিয়ডটা শেষ হয়ে গেল, তখন যদি আবার ওই রুমে শিফট করে তখন কিন্তু কোনো প্রবলেম হবে না। তখন ও নিশ্চিন্ত থাক, তখন ওই ঘরের যে বেনিফিট রয়েছে সবটাই ও পাবে। তখন আর কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো কষ্ট নেই। এবার যদি এই দিকটাতে আমি আসি, ইএসি বেডরুমে থেকে ভদ্রলোক এত উন্নতি কি করে করতে পারলো? কারণটা কি? যদি বেডরুমটার দিকে খুব ভালো করে ফোকাস করি, ইএসি ছাড়া অন্য কোনো জোন পায়নি, একদম নায়ের বরাবর। এখানে তো ওই যুক্তিটাও খাটবে না যে এই ডিগ্রি, এই জোনের ডিগ্রি বেশি আছে, এটার কম আছে, একদমই খাটবে না। তাও কেন? এটা হচ্ছে একটা সূত্র। কিরকম? ব্রহ্মস্থানের এরিয়া থেকে, ব্রহ্মস্থানের এরিয়া থেকে যত দূরে বেডরুম হোক বা অন্য কিছু যে স্থান থাকবে, যদি সেটা নেগেটিভ হয় তো নেগেটিভ, পজিটিভ হয় তো পজিটিভ, যাই হোক না কেন তার ইফেক্ট 50% কমে যায়। ভালো করে বুঝবেন এই জায়গাটা। ব্রহ্মস্থান, এখানে ব্রহ্মস্থান চক্র আমার এখানে শেষ হয়ে যাচ্ছে, তাহলে চক্র থেকে অনেকটা দূরে এই বেডরুমটা অবস্থিত, যার কারণে ইএসির যে ক্ষতিকারক নেগেটিভ প্রভাব সেটা কিন্তু এখানেই 50% মাইনাস হয়ে গেল। এক নাম্বার। দু নাম্বার, এই ঘরে থাকা ব্যক্তির যে অ্যাংজাইটি আছে সেটা না হয় কমলো, কিন্তু আমি আর একটা ব্যাপার বললাম যে নার্ভের প্রবলেম বাড়িতে কম বেশি প্রত্যেকেরই আছে। এর কারণ কি?
এর মূল কারণ হচ্ছে এই ইএসি জোনটার বার বৃদ্ধি। ইএসি জোনটার বার বৃদ্ধির কারণে বাড়ির ম্যাক্সিমাম সদস্যের ওপর কিন্তু এর প্রভাব পড়বে। তাহলে এখান থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে বাড়ির মধ্যে বাস্তুদোষ, কোন বাস্তুদোষ ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তিকে সমান পরিমাণে ডিস্টার্ব করে, কোন জোন বা কোন দিক। না, এক কথায় উত্তর দিতে গেলে যেই দিকটা বা যেই জোনটা বৃদ্ধি পাবে, যেই জোনটা বড় হয়ে থাকবে, সেই জোনের যে এফেক্ট সেটা বাড়ির প্রত্যেক সদস্যের ওপর সমান পরিমাণে থাকবে। এটুকু ক্লিয়ার? একটু কনফার্ম করুন আমায়। Yes, না sir. স্যার, এটা স্যার একবার বলুন স্যার। স্যার ব্রহ্মস্থানের কথাটা আরেকবার একটু বলুন না, এটা সূত্রটা একটু ব্রহ্মস্থান বলবেন, হ্যাঁ। থেকে। ব্রহ্মস্থান থেকে বেডরুম হোক, ড্রয়িং রুম হোক, ডাইনিং হোক, যাই স্থান হোক না কেন, যতটা বেশি দূরত্বে অবস্থান করবে সেইখানে বসবাসকারী ব্যক্তির উপরে প্রভাবটা কম পড়বে। ভালো করে বুঝুন এটা। এইখানে ব্রহ্মস্থান আর এতটা দূরে বেডরুম, তাহলে এই বেডরুমে যারা থাকবে এদের ওপরে ইএসির ইফেক্ট 50% কমে যাবে, মিটে গেল। কিন্তু ল্যান্ড অনুযায়ী বাস্তুর ইএসি জোনটা বৃদ্ধি পাওয়ার কারণে, যেহেতু অ্যাংজাইটির জায়গায় ইএসি, তাই অ্যাংজাইটি, ডিপ্রেশন ভাব প্রত্যেকটা মানুষের ওপরে সমান ইফেক্ট ফেলবে। যদি এটা ইএসি না হয়ে ঈশান কোণ হতো, তাহলে ঈশান কোণ কিসের প্রতীক? আমাদের পিস, মেন্টাল পিস, আমাদের চিন্তা ভাবনা, সাবকনসিয়াস মাইন্ড, ইমিউনিটি পাওয়ার, এইসবের ওপর ঈশান কোণ স্পেশালিস্ট। তাহলে যখনই ব্রহ্মস্থান থেকে বেডরুমটা এতটা দূরে ঈশান কোণ থেকে, তখন ঈশান কোণের যে পজিটিভ ইফেক্টগুলো সেটা কিন্তু 50% ভাগ হয়ে যাবে ওইখানে থাকা ব্যক্তির জন্য। কিন্তু ঈশান কোণের এরিয়া যেহেতু বৃদ্ধি রয়েছে, বড় রয়েছে, বাড়া রয়েছে, এই কারণে ঈশান কোণ কি আনবে? প্রসপ্যারিটি আনবে। ঈশান কোণ মানসিক শান্তি আনবে, অর্থ বয়ে নিয়ে আসবে, মেন্টালি ঠিক রাখবে আমাদেরকে, মানসিকভাবে সুদৃঢ় করে তুলবে। এই প্রভাবটা বাড়ির প্রত্যেক সদস্যের ওপরেই সমানভাবে থাকবে, সবসময় এরা মোটিভেটেড থাকবে। ঠিক তেমনি আমরা বলি কি, নিউ ম্যারিড কাপল যারা হয় তাদেরকে ঈশান কোণে বেডরুম দিতে নেই, তাই না? অসুবিধা আছে। যদি এইরকম কন্ডিশন হয়, এইরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা ঈশান কোণে বেডরুমে রাখতে পারি, যদিও সেটা রিস্কি, তবুও রাখতে পারি। একদম না না করলেও চলবে। কেন? কারণটা হচ্ছে ঈশান কোণ 50% ইফেক্টটা অনেক কমিয়ে দেবে, যেহেতু ব্রহ্মস্থান থেকে অনেকটা ডিস্টেন্সে আছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার, আপনি আরেকটা বললেন যে থার্ড পয়েন্টে বলেছিলেন যে ইএসি জোন বাড়ার জন্য পরিবারের সমস্ত ব্যক্তিরই নার্ভের প্রবলেম হবে। তাহলে যে জোনটা যত বেশি বড় হবে তার প্রভাবটা তত বেশি হবে, এবং ব্রহ্মস্থান থেকে যদি দূরবর্তী স্থানে থাকে তার প্রভাবও 50% কম হবে, এটাই তো? হুম হুম ব্রহ্মস্থান থেকে যত দূরে থাকবে তার 50% কম হবে। কার জন্য? না, ওইখানে যে বাস করে তার জন্য। হুম। বোঝা গেল? এই জন্যই বাস্তুর ইফেক্টটা ভিন্ন ভিন্ন প্রকারে আমাদের মধ্যে আসে। একসঙ্গে এক পরিবারে থাকলেও সমান প্রভাব আসে না, এটা হচ্ছে মূল কারণ। এই হচ্ছে বাস্তু এবং পরিবার, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু বুঝতে বহুদিন লেগে যায়। এর জন্য প্রচুর প্র্যাকটিক্যাল দরকার।
এক্স্যাক্টলি, প্র্যাকটিক্যাল না হলে বোঝা খুব মুশকিল। হুম, প্র্যাকটিক্যাল স্যার এক্সপিরিয়েন্স আমি চাই। একটা স্যার আমি একটা বাড়ির একটা একটু কথা বলছি, কারণ আমার কাছে তো ছবি নেই। তো এইটা, এই যে আপনার নকশাটা আছে এটা দেখেই আমি বলছি। আপনার পরিবারটি সাউথ, পরিবারটি থাকে 3জন ভাই আর মা। ছোট ছেলেটির ঘর সাউথ ওয়েস্টে, মেজর ঘর সাউথ, মানে আপনার মধ্যিখানে ওই ইএসডাব্লিউ বা ইস্টে, এই, হ্যাঁ ইএসডাব্লিউ, সরি ইএসডাব্লিউ বলছি, ইএসই বা ইস্টে আছে। আর মা থাকে আপনার আহ, ওই ইস্টের দিকে থাকে মা। সরি আমি ঠিক বলছি না। ছোট ছেলেটির ঘর হচ্ছে SW, আর মেজর ছেলেটির ঘর SSW, বা সাউথের দিকে বড়টির ঘর SSE বা এসি নিয়ে কিছুটা, আর মায়ের ঘর হচ্ছে ইস্টে। কিন্তু ওনাদের মানে সিঁড়ি টিড়ি সব উঠেছে, কিন্তু ওই আপনার NW দিয়ে। আর ওনাদের কিচেনটা আছে নর্থ ইস্টে। তো প্রবলেম বাড়িটাতে হচ্ছে যে বাড়িটাতে আহ, ছোট ছেলেটির আর্থিক সমস্যা প্রচন্ড ভাবে, কিন্তু মধ্যিখানে যে ছেলেটি থাকে ওই SSW বা SW তে, সেই মানে মেজর ছেলে সাউথের দিকে যে ছেলেটা থাকে, সাউথ মোটামুটি SSW এবং SW মিলিয়ে আর কি। সেই ছেলেটি আগে সেরকম উন্নতি ছিল না, কিন্তু আস্তে আস্তে তার কিন্তু এখন ভালো উন্নতি হয়েছে। মানে ছোট ছেলের আগে উন্নতি ছিল, সে ডিটুয়েট করেছে, আর আগে উন্নতি ছিল না, সে কিন্তু আপে উঠেছে। বড় ছেলে কিন্তু এখানে থাকে, আবার সে অন্য জায়গায় থাকে, মা ইস্টেই আছে, কিন্তু মায়ের শরীরটা ভাঙছে। এটাও কি ওই কিন্তু বাড়িটা না বেশ অল্প, মানে এই টাইপের, মানে ওই নর্থ ইস্ট থেকে শুরু করে SW পর্যন্ত, মধ্যিখানে এই জায়গাটা অন্য দেখুন, আবার। আ- এক্ষেত্রে এটা খুবই কমন একটা বিষয়, খুব সিম্পল একটা ব্যাপার। বিষয় হচ্ছে যে ধীরে ধীরে আয় উন্নতি করছে সে হুম, সাউথে আছে, কারণ সাউথই একমাত্র তাকে দেবে। সেকেন্ডলি, যে যার আগে ছিল এখন ধীরে ধীরে ডাউনের দিকে যাচ্ছে, এটা একদম সিম্পল ব্যাপার, সে SSW তে আছে। না SSW সেই এমন একটা SW, জোন, সে SW তে আছে, আর যে আগে না ছিল হতে না পারে না। তার উন্নতি হচ্ছে। সাউথ ওয়েস্টে, হতে পারে না। সাউথ ওয়েস্টে থাকলে সাউথ ওয়েস্ট ডাউন করবে না তাকে। আচ্ছা। SSW একমাত্র জোন যে ব্যক্তিকে পথে হুম। নামিয়ে দিতে পারে। ও আর সাউথ এমন একটা জোন যে ব্যক্তিকে ওপরে তুলতে পারে। আচ্ছা। SSW টা তাহলে উনি ব্যালেন্স তাহলে করে মাত্র। তাহলে উনি, তাহলে কি উনি সাউথ ওয়েস্ট ডাব্লিউ WSW বা SW তে আছে, তাই তো? কে? ছোট ছেলে, ছোট ছেলে সে কি ডাউনে যাচ্ছে? ডাউনে যাচ্ছে, ডাউনে মানে যাচ্ছে মানে চারদিক থেকে SSW তার পাবে। SSW পাবে না? ডাউনে যাচ্ছে মানে SSW পাবে, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। এবার বলুন, তারপর নেক্সট। কারো কোনো কোয়ারিজ? স্যার আমি সবচেয়ে বেশি লাড্ডুরা গুড্ডুরা স্টুডেন্ট স্যার। মানে আমাদের তো আর মাঝে জুনে যদি এক্সাম হয় তাহলে মাঝে আর একটা মাস, মে মাস, হুম। অন্তত একটা অ্যাটলিস্ট স্যার একটা প্র্যাকটিক্যাল ক্লাস রাখেন। দরকার নেই যে ভিজিট করার, আপনি এমন একটা কোনো স্কুল বা কোনো কিছু একটা ছুটির দিনে ভাড়া নিয়ে আমরা সেখানে যেই ক্লাস করব। কিছু জিনিস যেটা অনলাইনে হয়তো হয় না, প্র্যাকটিক্যালি হয়তো কিছু বোঝানোর একটা ব্যাপারটা বেশি থাকে। একটা দেখুন, অন্তত বাস্তু একটা দিন এমন স্যার। একটা জিনিস, বাস্তু আমরা অনলাইন পড়াচ্ছি ঠিক কথাই, অ্যাকচুয়ালি বাস্তু কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল, একদম একদম পুরোটাই। একদম।
প্রত্যেকটা বাড়ির কোনো নকশা অলৌকিক আলাদা হবে, প্রত্যেকটা বাড়ির ডিজাইন আলাদা হবে, প্রত্যেকটা বাড়ির লোকজনদের ডেট অফ বার্থ আলাদা হবে। মানে ডেট অফ বার্থটা হয়তো বাস্তুর সঙ্গে রিলেটেড নয়, কে বলেছে রিলেট না? কিন্তু সেটাই অবশ্যই রিলেট। সেটাই মানে বাস্তুর ওগুলো সঙ্গে সবই ডেট তো অফ বার্থ এফেক্টিভ অবশ্যই না। রিলেট করে। না, আমি আসলে বলে ফেলেছিলাম তো, দিয়ে তারপরে ভয় পেয়ে গেছি যে হয়তো রিলেট কিনা জানি না। কারণ আমি ভীষণ মাত্রায় না না অবশ্যই। নিউমেরোলজিটাকে মানি, ভীষণভাবে মানি। মানে এত বিশ্বাস করি আমি ওই বিষয়টাকে, আমার সবকিছুতে নাম্বারটা চলে আসে ওই জন্য। ভীষণ রকম ইফেক্ট করে ডেট অফ বার্থ। কোনো এক নম্বরের ব্যক্তি পশ্চিমে গিয়ে থাকুক না, বুঝতে পারবে সে। বা কোনো ৮ নম্বরের ব্যক্তি যদি এখন আহ, সাউথে না ইস্টে গিয়ে থাকতে চায়, সেও বুঝতে পারবে প্রবলেমটা তার সঙ্গে কি হচ্ছে। সেই ৯ নম্বরের কোনো ব্যক্তি সাউথের দিকে গেলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার, আমি তো ১ নম্বরের, সানডেতে জন্ম, ১ তারিখেই জন্ম। স্যার ৯ নম্বর ব্যক্তি সাউথে গেলে খারাপ হয়ে যাবে তার মানে সৌমেনদা ৯ নম্বর, ডেট অফ কেন? বার্থ ৯। না না, আমার নয়। মঙ্গল, কেন? মঙ্গলের নাম্বার ৯ নাম্বার, তো হ্যাঁ, মঙ্গলের নাম্বার মঙ্গলের মানে নাম্বার কি? মঙ্গলের দিকেই তো যাচ্ছে। হ্যাঁ, ওই মানে জন্যই তো যাবে না। মঙ্গলের নাম্বার মঙ্গল। হ্যাঁ। ওর জন্যই তো যাবে না, এইখানে তো টুইস্ট। ও আচ্ছা। মঙ্গলের নাম্বার, আচ্ছা। মঙ্গল যদি সাউথে চলে যায় তার এনার্জি দ্বিগুণ ৪ গুণ বেড়ে যায়। ও আর মঙ্গল আচ্ছা একই পাওয়ারফুল একটি গ্রহ, যখন তার এনার্জি ৪ গুণ বেড়ে যাবে তখন সেই ব্যক্তি আর নিজের মধ্যে থাকবে? আচ্ছা। আচ্ছা স্যার, সে তো আগে আমাকে থেকে একটা নরমাল বলুন ডেট অফ বার্থ মানে তার মধ্যে আগে থেকেই জেদ আছে, রাগ আছে, ক্রোধ আছে, এগুলো আছে তো আগে থেকেই একদম আছে। আছে। তাহলে আবার যদি এটাকে সাউথে দিয়ে দেওয়া হয় তো এটা দ্বিগুণ ৪ গুণ বেড়ে যাবে, সংসারে শান্তি থাকবে আর? হ্যাঁ, সে থাকবে কোথায়? ওয়েস্টে চলে যাবে, নর্থে চলে যাবে, এনএডব্লিউতে চলে যাবে, ইস্টে চলে যাবে, ও আচ্ছা। আচ্ছা স্যার, যেখানে সে যেহেতু ব্যালেন্স হবে বাস্তু, সেখানে চলে যাবে। স্যার বাস্তু নিয়ে যেহেতু আজকে ক্লাসটা আছে, আমি একটা কয়েকটা জিনিস জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে আমরা জানি বাস্তু পুরুষের অবস্থান পরিবর্তন হয়, এটা আমি আগের ক্লাসে বলেছি। তো এর দৃষ্টিও পরিবর্তন হয় তার মানে? বলুন আবার। বাস্তু পুরুষের অবস্থান পরিবর্তন হয়, আমি একটা ক্লাসে বলেছিল। তো তার মানে এর দৃষ্টিও পরিবর্তন হয়, বাস্তু পুরুষের দৃষ্টি মানে প্রত্যেক মাস হয়। অনুযায়ী আমরা বাস্তু পুরুষের দৃষ্টিও তাহলে নিশ্চয়ই পাল্টে যায়, হুম। তাই না? আর যায় একটা অবশ্যই। একটা জিজ্ঞাসা আছে, যেটা হচ্ছে যে আজকে যেহেতু ব্রহ্মস্থান নিয়ে আপনি বললেন, তো ওই যেহেতু আমরা একটা ক্লাসে আমরা পড়েছিলাম ওই ৪৫টা দেবতার কথা, তো এইখানে বাস্তু পুরুষের পাদ আছে, তো ওই পাদটা একটু যদি বলেন তাহলে ভালো। বাস্তুপুরুষের পাদ সম্পূর্ণভাবে নক্ষত্র পদের সঙ্গে সংযুক্ত। আচ্ছা, এক মিনিট দাঁড়ান, লিখে নিই। নক্ষত্রের ৪টে পাদ হয়, বাস্তুপুরুষেরও ৪টে পাদ হয়, এবং এই ৪টে পাদ সম্পূর্ণ তিথি ভিত্তিক। কেমন? চন্দ্রের অবস্থান অনুযায়ী এই পদেরও চেঞ্জ হয়, নক্ষত্র অনুযায়ী। কিন্তু স্যার, আর যেটা আমরা বইতে পড়েছিলাম যে ৮১টা পদ হয়, ৯টা আপনার পদের ব্রহ্মস্থানে বরাদ্দ, এটা কি ওটা তাহলে তো অন্য কিছু? দেবতাদের পদ, ওটা তো ও দেবতাদের পদ। আচ্ছা। ওটাকে ৮১ পদ বলা হয়, ৮১ পদে দেবতাদের পূজা হয়। মনুষ্য বাস্তু হ্যাঁ। ৮১ পদ হয়, দেবতা বাস্তু ৬৪ পদ হয়। ও আচ্ছা। ওটা আর আলাদা তাহলে জিনিস। ৯টা পদ হচ্ছে ব্রহ্মর জন্য। হ্যাঁ, ওটা তো ওই ৬৪ পদের মধ্যে, ৮১ পদের মধ্যে পড়ছে। সেই ৮১ পদের মধ্যে হ্যাঁ। ৯টা পদ ব্রহ্মা নিয়ে বসে আছে, বাকিগুলো আচ্ছা, বিভিন্ন এই দেবতারা এই পেয়েছে। যে এই যে আপনি নকশাটা করেছেন, এই যে ব্রহ্মস্থান, এই ব্রহ্মস্থানটাকে আমরা যদি ৯টা ভাগে ভাগ করি তবে তো আমি ওই জায়গাটা পাবো, মানে বেডরুমটা আমার বলছেন ইএসসি তে বা যত দূরে যাচ্ছে, এইভাবেই তো ভাগ হবে জিনিসটা, নাকি আলাদাভাবে ভাগ হবে এটা? তিথি অনুসারে কি চেঞ্জ হবে সেটা একটু বুঝলাম না।
ওটা এক্ষুনি বুঝতে পারবেন না, আগে ওটা আপনারা এখন জ্যোতিষী বোঝানো বিদ্যা সম্ভব না। ওটা একটা বিরাট বড় চ্যাপ্টার। হ্যাঁ, ওটা বিরাট ক্যালকুলেশন, মাথা পুরো ঘুরবে ওটা করতে গেলে। না না, দরকার নেই স্যার, আমাদের ব্রহ্মস্থানের টেলিং যে মাথা নবম ফাতা পদ ঘুরে গেলে রয়েছে, এ রাত্রিবেলা। ব্রহ্মস্থানের যে নবম পদ রয়েছে সেটা হ্যাঁ, কেবলমাত্র যখন আমরা বাড়িতে বাস্তু পূজা করি সেখানেই দেখতে পাবো। একাশি পদ আসন তৈরি করা হয়, সেই আসনের মানে মধ্যে যেটা সর্বতভদ্রমন্ডল যে আসনটা আমরা করি, না, না বাস্তু সর্বতভদ্রমণ্ডল বাস্তু আলাদা, পুরুষ, আর বাস্তু পুরুষের বাস্তুপুরুষ যে মণ্ডল আলাদা। আচ্ছা, বাস্তু পুরুষের যে মন্ডলটা আমরা করি, বুঝে গেছি। হ্যাঁ, বাস্তুপুরুষ মণ্ডলের মধ্যেই এই ৮১ পদ হোক বা ৬৪ পদ হোক তৈরি করা হয়, সেখানে সেই হুম, ৪৫ দেবতার পূজা করা হয়। অ্যাকচুয়ালি ৪৫ আচ্ছা, দেবতা হচ্ছে ওই ভাগের মধ্যে থাকে, হ্যাঁ, আরও বাকি থাকে মোটামুটি ৮ জনের মতন, রাত চেদিরাজ হয়, টোটাল ৫৩ হুম, জন দেবতার পূজা হয়। কেমন? আচ্ছা, ঠিক ঠিক। এইবার এইগুলো পূজার সময় এই পদগুলো থাকে। এই বাস্তুর ক্ষেত্রে আমরা সেই পদকে বিভাজন করতে পারি, পারি না এমনটা নয়, অবশ্যই পারি। এখানেও যদি আমরা, এইখানে পদ বিভাজন করাটা খুব ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ। আচ্ছা, এইখানে আমাকে প্রত্যেকটাকে মাপতে হবে, প্রত্যেকটা ঘরকে মাপতে হবে, মেপে 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 দেখতে হবে যে কোন দেবতা কতটুকু অংশ পেল, কতটুকু ঘর পেল। ও এটা একটা অ্যাডভান্স আচ্ছা, লেভেলের বিচার, এটাও করা যায়, কিন্তু এটা খুব খাটনির কাজ। আচ্ছা, যখন আমি প্রথম প্রথম ফিল্ডে আছি তখন করতাম, ভালো লাগতো, তারপর আর ভালো লাগছে না, প্রচুর খাটতে হয়। হুম। স্যার অনলাইনে অফলাইনে ক্লাসটা আপনি কবে করবেন সেটা একটু আগে থেকে জানাবেন স্যার, আমি তো এত দূর থেকে যাব। আরে এখন অফলাইনে হবে না। ক্লাস এখন জুনের আগে তো সম্ভবই না। আচ্ছা, না জুনে যদি ফাইনাল এক্সাম না হয় তাহলে আপনি যখন ইচ্ছা তখন যান, অসুবিধা নেই। জুনে না, এক্সাম হলে আমি জুনের মধ্যে ফাইনাল এক্সাম নেওয়া সম্ভব হবে না, আমি একটু ব্যস্ত থাকবো, স্যার হয়তো মে স্যার মাসের মধ্যে। স্যার মে স্যার হয়ে মাসে গেল কিছু স্যার, ক্লাস আপনাদের টেনশন। ইরেগুলার হবে, কিছু ক্লাস মে মাস, এপ্রিল আর মে, এই দুটো মাস কিছু ক্লাস একটু ইরেগুলার হবে, কারণ আমার জন্যই হবে, আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে পড়বো, যার জন্য মে মাসটা এবং না স্যার সেটা এপ্রিল হতেই পারে, মাসটা যে আমি ড্রয়িং তো মাস কত ইরেগুলার হয়েছি, একটু কত প্রবলেম। আমি তো ইরেগুলার প্রচুর হয়েছি, আমি স্যার তো স্যার নিজেই। আমাদের বইটা কবে হবে, বইটা? বই মনে হয় তো হয়ে গেছে, আমাকে আপডেট দেয়নি এখনো। ও স্যার আচ্ছা। বাংলাতে যেটা আমি লাস্ট বাংলাতে পেলাম স্যার। হয়ে গেছে বললো, তবে এখন কতটা স্যার কি এগিয়েছে আমি স্যার জানি না। বলুন, স্যার বলুন, শুনতে পাচ্ছি। বলছি স্যার কোন সংখ্যার জন্য কোন দিকে থাকা ভালো হবে? আর হ্যাঁ এইটা দ্বিতীয়ত একটা ভালো প্রশ্ন। তাহলে কি এই যে সংখ্যাটা বলা হচ্ছে, এই সংখ্যাটা তাহলে কি যখন বাস্তু ভিজিট করা হবে যে হেড অফ দ্য ফ্যামিলি হবে তার সেই সংখ্যা বা কোন পরিবারের কোন সদস্যটা দেখা হবে? মানে এই সংখ্যা তত্ত্বর সঙ্গে প্রথম বাস্তু ব্যাপার হচ্ছে, সম্পর্কটা কি বাস্তু বুঝতে সময় দেখুন লাগবে? এটা আর কোন সংখ্যা কোন দিকে এটা থাকতে ভালো হবে? দেখুন এটা খুব ইজি একটা উত্তর। এক হচ্ছে, আমরা যখন বাস্তু করি তখন বাড়ির মধ্যে দরজার সংখ্যা অনেক থাকে, কিন্তু আমরা প্রায়োরিটি দিই কাকে? প্রধান দরজাকে। প্রধান দরজা, প্রধান দরজা। হ্যাঁ, ঠিক তেমনি যখন আমরা ভিজিটে যাব তখন আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে কিন্তু বাড়ির কর্তা, যে সংসারটা চালাচ্ছে, যার কথায় সংসার চলছে, সে হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। তাই বাকিদের ডেট অফ বার্থ অনুযায়ী ঠিকঠাক রুম না দিতে পারলেও তাকে কিন্তু ঠিকঠাক রুম অবশ্যই দেওয়া উচিত, কারণ সে ঠিক থাকলে বাকিরা এমনিই ঠিক থাকবে। সৌমেনবাবু একটু মিউট করুন, সৌমেনবাবু একটু মিউট করুন, শোনা যাচ্ছে না। এইবার যদি দেখা যায় যে কোন ডেট অফ বার্থের জন্য কোন দিকটা বেস্ট, আমরা মোটামুটি গ্রহদের অবস্থান জানি, বাস্তুর কোন শোনা ক্ষেত্রে যাচ্ছে কোথায় না আছে। সৌমেন বাবু। সৌমেনবাবু একটু মিউট করুন, বলুন হ্যাঁ, স্যার বলুন। তো এইবার আমরা মোটামুটি জানি যে কোন গ্রহ কোন দিকে অবস্থান করে, তাহলে যে গ্রহের ডেট অফ বার্থে ব্যক্তি জন্মেছে তাকে সেই দিকটা দিয়ে দেব। ব্যতিক্রম শুধুমাত্র মঙ্গলের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। আর একবার বলবেন স্যার কথা।
বললাম ডেট অফ বার্থের জন্য যে গ্রহের যেটা ডেট অফ বার্থ সেই ব্যক্তিকে আমরা সেই দিকের বেডরুমই দেব। খুব ইজি ব্যাপার। মঙ্গলের ক্ষেত্রেই একমাত্র ব্যতিক্রম, বাকিগুলো সেম থাকবে। তাহলে মঙ্গলকে কোন দিকে দেওয়া যাবে স্যার? মঙ্গলের ক্ষেত্রে দক্ষিণ বাদে যে কোনো দিকে দিয়ে দেব। দক্ষিণ মানে দক্ষিণেও দেওয়া যায়, সাউথে দেওয়া যায়, যায় না এমনটা না। তবে সাউথ ইস্ট আর এসএসসি এই দুটো জোন বিশেষ করে মাথায় রাখতে হয়, এই দুটো জোনে একদমই দেওয়া যায় না। ডেট অফ বার্থ মানে শুধু সংখ্যাটা নাকি টোটালটা? মূলাঙ্ক। বলছি মূলাঙ্ক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, পরিষ্কার মোটামুটি এটুকু। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, এইবার আপনাদের কি প্রশ্ন আছে বলুন। আচ্ছা, এই যে জায়গা দিতে হবে বাড়ির কর্তাকে, এবার বাড়ির কর্তা যদি কোনো ব্যবসা করে বা চাকরি করে, যাই করুক না কেন, যদি তার ডেট অফ বার্থ অনুযায়ী সেই দিকে জায়গা না পায়, তখন না পেলে কিছু করার নেই, তাকে ভালো কোনো একটা জায়গায় দিয়ে দেবো, যাতে সে একটা মাথা রাখবে অ্যান্টি যেন না হয়, তাহলেই হবে। মানে মিত্র দেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে যদি 1 নম্বর হয় ডেট অফ বার্থটার, তাহলে সেটা তাকে দিতে হবে বৃহস্পতি জায়গা দেওয়া যেতে পারে। অবশ্যই পারে। আচ্ছা, বুধের জায়গা দেওয়া যেতে পারে। পারে, কিন্তু এখন কথা হচ্ছে দেখা গেল বাড়ির কর্তা ইয়াং লোক, সবে সবে বিয়ে করেছে, তখন তাকে বৃহস্পতি জায়গা দেবো কি করে? হ্যাঁ, সেটা দেখতে হবে। মানে আমি জানতে চাইছি যে এই মিত্র ঘর ইয়াং লোককে শুক্রের দিকে দিতে হবে। না, শুক্র দিকে দেওয়া যেতে পারে। শুক্র দিকে কি করে দেবে? না, শুক্রের দিকে দিলে আরো ক্ষতি হয়ে যাবে। শুক্র দিকে দেওয়া সাউথ যাবে না, ইস্টের শুক্রের দিকে, সাউথ ইস্টে কি করে দেবে? মঙ্গলের দিকে দেওয়া যেতে পারে, তাই তো? হুম, অবশ্যই পারে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, এবারে সে এই 3টে দিক বুঝে তারপর দিতে হবে। দেখুন, একটা তার বয়স কমন কথা অনুযায়ী। হচ্ছে, একটা কমন কথা, যেখানে যেখানে বেডরুম করা যায়, ভালো করে বুঝবেন, যেখানে যেখানে বেডরুম করার পারমিশন আছে সেইখানে যে কোনো ডেট অফ বার্থের লোক যদি যায় কোনো রকম কোনো প্রবলেম নেই। মঙ্গলটা ব্যতিক্রম, অবশ্যই আগেই বলে দিয়েছি, আলাদা ব্যাপার। যেখানে যেখানে বেডরুম বানানো যায় কোনো অসুবিধা নেই। যদি এখন 1 নম্বরের কোনো ব্যক্তি পশ্চিমে যায়, অসুবিধা হবে? হবে না, কিন্তু হবে কোথায় হবে না, পশ্চিমে যদি সে WSW ওয়েস্টে থাকে কোনো প্রবলেম হবে না। ওই পশ্চিমেই যদি কোনোভাবে WNW টাচ করে যায় প্রবলেম তখন, নচেত নয়। আবার কোনো 8 নম্বরের ব্যক্তি পূর্ব দিকের বেডরুমে শোয়, পূর্ব দিক মানে কোথায়, ইএনই আর ইস্ট, এই দুটোর মধ্যে ইএসি টাচ করলে তখনই তার প্রবলেম স্টার্ট। অ্যান্টি ডেট অফ বার্থ যখনই শত্রু হচ্ছে, শত্রু ডেট অফ বার্থ যখন যাচ্ছে, তখন জানতে হবে, দেখুন প্রত্যেকটা দিককে যদি বিচার করি, প্রত্যেকটা গ্রহের একটা করে দুর্বল জায়গা। বুধের ক্ষেত্রে দুর্বল জায়গা এনএনই, সূর্যের ক্ষেত্রে দুর্বল জায়গা ইএসি, ভালো করে দেখুন একদম পেয়ে যাবেন। মঙ্গলের ক্ষেত্রে দুর্বল জায়গা এসএসসি, এই সরি এসএসসি না, এসএসডব্লিউ। মঙ্গলের ক্ষেত্রে দুর্বল জায়গা এসএসডব্লিউ, শনির ক্ষেত্রে দুর্বল জায়গা ডব্লিউএন। আরেকবার কাইন্ডলি ইয়ে করেন না, একবার রিপিট করেন না স্যার। বললাম বুধের ক্ষেত্রে দুর্বল জায়গা এনএনই, তাহলে বুধের অ্যান্টি গ্রুপ, বুধের অ্যান্টি নাম্বার কে, বুধের অ্যান্টি বৃহস্পতি হতে পারে, তাই না? তো এখন বৃহস্পতির ডেট অফ বার্থ নিয়ে কেউ নর্থে থাকতে দিলে অসুবিধা হবে? কিচ্ছু হবে না। সে NNW তে আর নর্থে থাকুক না, কোনো প্রবলেম নেই, কিন্তু এনিমি টাচ করে গেল আর দেখতে নেই, পতন শুরু। ঠিক তেমনই আর শনির ডেট অফ বার্থে জন্মেছে পূর্ব দিকে থাকে, প্রবলেম কিন্তু হবে না।
যখনই ইএসি টাচ করবে তখনই প্রবলেম। এই জন্য আমি একদমই বারণ করে দিচ্ছি অ্যান্টির দিকে যাবেই না। কারণ জানি না কখন কোথায় কে কিভাবে টাচ করে ফেলবে অ্যান্টি জোনটা, তখন মুশকিল হয়ে যাবে। স্যার বাদ বাকিগুলো একটু করে বলুন না। এই রে, কোথায় কোথায় বেডরুম করতে নেই সেই জায়গাগুলো দেখেই না একদম পেয়ে যাবেন। না না, মানে কোন কোন ডেট অফ বার্থের জন্য কোনগুলো মানে অ্যান্টিসাইড, এইটা বলছিলাম। মানে এখন এতক্ষণ বলছিলেন মানে গ্রহ অনুযায়ী কোনটাতে কে থাকতে পারবে না, মানে ওইটা জানতে চাইছি। একদম 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 স্যার বললেন, কিন্তু আমরা তো আমি না মানে গ্রহের অ্যাস্ট্রো ক্লাসে এই চারটে কেমন বললেই শত্রু মিত্র পড়েছি তো, বুধের জন্য অ্যাস্ট্রো শুনলাম ক্লাসে গ্রহের শত্রু বুধের মিত্র জন্য পড়েছি তো, ওইখানে যে গ্রহদের শত্রু মিত্র পড়েছি সেই সেম একই ক্রাইটেরিয়া। বুধ আর শনিটাই আমি লিখতে পেরেছি। কোনটা বুঝতে পারেন? আপনি চারটে গ্রহ সম্পর্কে বলেছেন, আমি বুধ আর শনিটা লিখতে পেরেছি। আমি শুনতে পাচ্ছি না কথা। স্যার আপনি চারটে গ্রহ মঙ্গলের জন্য SSW, আচ্ছা মঙ্গলের জন্য SSW। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর রবি মনে হয় বলেছিল স্যার। হ্যাঁ, রবির জন্য হচ্ছে ইএসি। থ্যাংক ইউ। বুধের জন্য কোনটা বলবেন? বুধের জন্য এনে নি, একেবারে টাচ করাই যাবে না। আর বাকি গ্রহদের সঙ্গে মানে নাম্বারের কোনো ব্যাপার আছে কি? ওই যে নাম্বারের সঙ্গে নাম্বারে যেটা অ্যান্টি, সেই অ্যান্টি যখন অ্যান্টি দিকে যাবে তখন ওই দিকগুলো মাথায় রাখতে হবে, ওগুলো যেন টাচ না হয়, তাহলে ঠিক থাকবে। আচ্ছা, এবার অসুবিধা বলতে কি কি অসুবিধা হতে পারে? মানে চাকরি ব্যবসা বা ক্ষেত্রে বা তার শরীরের দিক থেকে অসুবিধা হবে? বাস্তু প্রধানত অসুবিধাটা করে কোথায়? বাস্তু সর্বপ্রথম আমাদের মাইন্ডে ইফেক্ট ফেলে, মানসিক স্থিতি সবার আগে খারাপ করে, তারপর শারীরিক স্থিতি খারাপ করে। যখনই ব্যক্তির মানসিক স্থিতি খারাপ হয়ে যায় তখন আর্থিক এবং সম্পর্ক এমনি খারাপ হতে থাকে, তারপর শারীরিক ক্ষতি করে। তার মানে অ্যান্টি দিকে গেলে মানসিক, আর্থিক এবং শারীরিক তিনটেই ক্ষতি করে। বেডরুম মানসিক আর্থিক একটা কি? মানসিক আর্থিক একটা কি বললেন? শারীরিক। আর কিছু না। কবে পূজা দিবে? আমি বললাম কবে পূজা দিবে। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইভাবেই ডেট অফ বার্থের বিভাজন হয় এবং বাড়ির কর্তাকে তার আইডিয়াল রুমে পৌঁছে দেওয়া হয়। ওকে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আহ, দিনের বেশিরভাগ সময়টাই একটা ঘরে কাটালো, যে ঘরটা তার জন্য ঠিকঠাক, এবার শুধু রাত্রিবেলা শুচ্ছে সে হয়তো 5-6 ঘন্টা, সে শুচ্ছে তার অ্যান্টি দিকে, তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কিভাবে আসবে? রাত্রিবেলা শোয়ার উপর নির্ভর করেই আসবে নাকি সারাদিন? সেই ঘরে ব্যক্তি রাত্রিবাস করবে তার ইফেক্ট সব থেকে বেশি আসবে। তাতে অল্পক্ষণ থাকলেও? হ্যাঁ, রাত্রিবাস ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা,
এর একটা কারণও আছে রাত্রিবাস কেন ইম্পর্টেন্ট। যে অবচেতন মনে ইয়েটা কাজ করে বলে। একদমই তাই, কারণ সেই হুম। সময় আমাদের মাইন্ড অ্যাক্টিভ থাকে না, ওই সময়তেই কিন্তু বাইরের এনার্জি আমাদের উপরে সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করতে পারে, আর ওটাই বাস্তু কাজে লাগায়। কারণ দিনের বেলায় আমরা কাজ করছি, মাথায় অনেক কিছু ঘুরছে, অ্যাক্টিভ আছি আমি, তো সেই সময় কিন্তু বাইরের কোনো রকম কোনো এনার্জি আমাদের উপরে বেশি হাবি হতে পারে না, ওরা হাবি হয় রাতেই, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ যাই হোক না কেন। কারণ আমরা বলি না যে ব্যবসা করছে কিন্তু টাকা থাকছে না, তাহলে বাড়িতে নিশ্চয়ই অগ্নিকোণে বাথরুম আছে বা জলের স্থান আছে। দেখা যাচ্ছে ব্যক্তির যেখানে ব্যবসা আছে সেখানে অগ্নিকোণ পরিষ্কার ঠিকঠাক আছে, তাও ব্যবসা চলছে না, অথচ সে 12 থেকে 14 ঘন্টা ব্যবসা স্থানে কাটাচ্ছে, বাড়িতে খেতে আসে আর ঘুমোতে আসে, তখন তাহলে বাড়ির ইফেক্ট আসছে কেন? তত কারখানার ইফেক্ট আসার কথা। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে থাকে না এক একজনের যে পিতৃদোষ, পারমাণবিক কোনো সমস্যা। তো যখন এরকম কোনো সমস্যা হবে, হয়তো ব্যক্তি পারবে না কোনোভাবেই ওইখান থেকে বেরিয়ে আসতে, জানি, কিন্তু তার সুযোগ এলো, সে বেরিয়ে চলেও এলো, সেক্ষেত্রে কি তার বাড়ির এফেক্টটা এখানে আসবে না কম আসবে? বোঝাতে পারলাম? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? দিদি ভিজিট করেন নাকি? না না, এখনো সেরকম করিনি। হ্যাঁ একবার বলুন, আমি মিউট করেছিলাম। প্রশ্নটা একবার করুন দিদি। বলছি, যদি কোনো বাস্তুদোষ থাকে বাড়িতে, হয়তো কোনো বাস্তুদোষ আছে ভয়ঙ্কর রকমের, এবার বাড়ির যে ছেলে, সে হয়তো বাড়িতে থাকে না, বাড়িতে বাবা মা রয়েছে, সবাই রয়েছে, কিন্তু একটা ছেলে সে হয়তো থাকে না, তার মধ্যে এফেক্ট কতটা আসবে? তার চাটেই রয়েছে। কথাটা কেটে গেল। তো হয়তো কারুর আমি আমার কথাই বলছি, ঠিক আছে, আমার চাটে কোনো দোষ আছে, এবার আমি বাড়ির বাইরে থাকি, বাড়িতে সবাই থাকে, বাবা মা সবাই থাকে, ভাইয়েরা থাকে, আমি বাড়ির বাইরে থাকি কাজের সূত্রেই বা যে কোনো সূত্রেই, সেক্ষেত্রে আমার প্রভাবটা কিভাবে আসবে, সেই বাস্তুর প্রভাবটা আমার কতটা আসবে? খুবই অল্প আসবে, যেখানে বর্তমান থাকবো তার এফেক্ট বেশি আসবে। আর বাড়িতে যে সবাই আছে তাদের এফেক্টটা তাদের উপর পড়বে নাকি সেই বাস্তুর এফেক্ট? হ্যাঁ, যেখানে যে থাকবে সেখানকার এফেক্ট তাকে ভোগ করতে হবে। তাহলে মেয়েদের যে বিয়ে হয়ে যায়, মেয়েরা তো একটা জন্মকুষ্ঠি নিয়ে তারা জন্মায়, তো তাদের বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের যখন জন্ম হলো তখন তাদের তো সেই তার বাপের বাড়ির বাস্তু অনুযায়ী হলো, তারপর যখন তার শ্বশুর বাড়িতে আসে তখন সেই বাপের বাড়ির বাস্তু কাজ করে কেন? তো তাবৎ কাজ করবে না, কিছু কিছু মেজর দোষ থাকলে সেটা সারা জীবন ভোগ করতে হয়, বাকিগুলোর ফল থাকে না। উত্তর দিকটা হ্যাঁ ওটাই তো, ব্যতিক্রম। মেজর দোষে কিছু কিছু ফল ভোগ করতে হয়, স্যার মাঙ্গলিক মেজর দোষ তো প্রবলেম কাজ করে স্যার ফলটা এক্ষেত্রে। ভোগ করতে হয়, বাকিগুলো অতটা বেশি ইফেক্ট থাকে না। আচ্ছা, যেমন উত্তর বুঝে দিকের গেছি। বাথরুম একটা মেজর বড় প্রবলেম, তো ওটাকে ভোগ করতে হয়, কিন্তু ওটার ইফেক্টও কমে যায়, অনেকটা ও, কমে যায়, মানে যতদিন বিয়ে না একদম হবে ঠিক হয়ে যায় ততদিন না। effect থাকবে। যতদিন বিবাহ না হচ্ছে ততদিন পূর্ণ মাত্রা ইফেক্ট আসে, যখন বিয়ে হয়ে হ্যাঁ, চলে গেল তখন ইফেক্ট কমে যায়, কিন্তু একদম শেষ হয়ে যায় না।
আচ্ছা, একদম ক্লিয়ার মোটামুটি হয়ে গেছে। 40-50% কমে যায়। হুম, 60% বাকিটা থাকে তো, থাকে। তার মানে 50 থাকে। হ্যাঁ, 50% তো হুম থাকেই। হুম। ওই মেজর দোষের প্রবলেমগুলোই থাকে, বাকিগুলো থাকে না, কেটে যায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বোঝা হয়ে গেছে। ঠিক আছে, আশা করি প্রত্যেককে আমি ক্লিয়ার করতে পারলাম আজকের ক্লাসে। হ্যাঁ স্যার, মোটামুটি ক্লিয়ার হয়েছে। বেশ, ঠিক আছে। আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করব। আর আমি আবারও বলছি, এই শুভরাত্রি। এপ্রিল এবং মে মাসটা ক্লাসটা কিন্তু একটু ইরেগুলার হতে পারে। স্যার আগে থেকে একটু জানিয়ে দিলে ভালো হয়, কারণ অন্য দিনে ক্লাস করাটা আমার কাছে একটু চাপের ব্যাপার। যদিও আপনি আধ ঘন্টার জন্যও করেন তারও ঠিক আছে, কিন্তু অন্যদিন করাটা আমি একদমই করতে পারবো না। দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে কারণ আপনারা কারণ প্রথম সামনের সপ্তাহে অনেকটা স্যার, এগিয়ে আছেন, প্রথম ব্যাচটা অনেকটা এগিয়ে আছেন। যদি আপনাদেরকে আমি অন্য কোনো ব্যাচের সঙ্গে অ্যাডও করি, তো সেখানে আপনাদের রিভাইজ হবে, নতুন চ্যাপ্টার কিছু হবে না, তো সেই নিয়ে টেনশনের দরকার নেই। এবার আমি না তো আমি যাদের ওটা বলছি না স্যার, পরে। যারা নতুন ব্যাচ তাদেরকে তো আপনাদের সঙ্গে মেলাতে পারবো না। আমি তাদের গ্রুপে আপনাদেরকে অ্যাড করতে পারি ক্লাসের ক্ষেত্রে, তখন আপনার রিভাইজটুকু হবে, কারণ তারা তো পিছিয়ে আছে। ব্যাস এইটাই, যদি হয়, এর বেশি তো কিছু না। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এর পরে দুটো সপ্তাহে স্যার ভোট আছে। তো তারপরে সপ্তাহে ভোটের ফলাফল, মানে 3 সপ্তাহ খুব একটা আহ, এদিক ওদিক হতেই পারে, আমরা বুঝতে পারছি। কটা দিন ছুটি থাকে বৈশাখ মাসে ছুটি থাকে? হ্যাঁ, আরে এর পরের সপ্তাহে কথা বলছি, পরের সপ্তাহে মঙ্গলবারের কথা বলেছি, তারপরের সপ্তাহে মঙ্গলবার ভোট আছে। একটা বলছি ছুটি থাকে। কিসের ছুটি? এই ভোট টোটের জন্য ছুটি। উম, ভোটটাও কি উৎসব নাকি? স্যার যা ঠিক ভালো আছে, আমি বুঝবেন মেসেজ দিয়ে করবেন। রাখলাম অন্তত আপনাদেরকে, আমাদের ঠিক আছে। ক্লাসটা একটু স্লিপ করছি হ্যাঁ স্যার। হ্যাঁ। রাইট, ভালো থাকবেন। ওকে স্যার, গুড নাইট স্যার, শুভরাত্রি। আমিও লেফট হয়ে যাচ্ছি, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।